আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে যে সামনে আমাদের 29শে নভেম্বর আইনজীবী পরীক্ষার একটা ডেট আছে, ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো ফর্ম ফিল আপ শুরু হওয়ার পর আসলে পড়ার সময় খুব সংক্ষিপ্ত, তাই আজকে 7টা সাবজেক্ট সংক্ষিপ্তভাবে পড়ার জন্য চেষ্টা করব। সেটা হচ্ছে যে মূলত যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে একটা ধারণা থাকবে আপনার, যেমন আমি যেভাবে প্রিপারেশন নিচ্ছি ঠিক আমি আশা করবো যে আপনারাও ঠিক সেভাবেই প্রিপারেশন নেবেন। যেমন দেওয়ানি কার্যবিধি 1908, এখানে 158টা ধারা আছে আর 51টা আদেশ আছে। তাহলে এখানে এইভাবে আমি পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি যে 1 ধারার শিরোনাম, 2 সংজ্ঞা, 3 ক্লাসিফিকেশন, 6 আর্থিক ইখতিয়ার, 9 সাধারণ ইখতিয়ার, 10 সাবজুডিস, 11 জুডিকাটা, 12 অতিরিক্ত মোকদ্দমা, 15 ইখতিয়ার সম্পূর্ণ সর্বনিম্ন আদালত, 16 বিষয়বস্তু যেখানে মামলা হবে সেখানে, 17 বিষয়বস্তু 2খানে মামলা হবে যে কোনো একখানে, 18 বিষয়বস্তু যদি না থাকে কোনোখানে মামলা হবে যে কোনো একখানে, 19 ক্ষতিপূরণ, 20 অন্যান্য মোকদ্দমা, 21 ইখতিয়ারের আপত্তি, 22 স্থানান্তর, 23 স্থানান্তরের আবেদন, 24 স্থানান্তরের ক্ষমতা। জোর সংখ্যা, আর্জি আবিষ্কারের দণ্ড। 26 ধারা হচ্ছে আর্জি, 30 ধারা হচ্ছে আবিষ্কার, 32 ধারা হচ্ছে দণ্ড। বিজয় সংখ্যা, বিবাদী একজন বিদেশি সাক্ষী, 27 বিবাদী, 29 বিদেশি, 31 সাক্ষী, 33 রায় ও ডিগ্রি, 34 সুদ, 35 খরচ, 35 ক্ষতিপূরণ, 37 ডিগ্রি দান, 38 ডিগ্রি জারি, 39 ডিগ্রি স্থানান্তর, 48 সময়সীমা মানে তামাদি সময়সীমা, 50 প্রতিনিধি, 51 ক্ষমতা, 54 পাল্টারা, 55 আটক গ্রেপ্তার, 56 মহিলা, 57 কর্কশ, 58 মুক্তি, 59 অসুস্থ, 60 বিক্রয়, 61 কৃষিজাত, 62 বাসস্থানের সম্পত্তি, 63 প্রকৃত সম্পত্তি, 64 সরকারি হস্তান্তর বাতিল, 75 কমিশন, 79 সরকারের বিরুদ্ধে মোকদ্দমা, 80 নোটিশ, 88 ইন্টারপ্লেনার, 89 এডিআর, 91 উৎপাদ, 92 দাতব্য, 95 অপর্যাপ্ত, 96 আপিল, 104 আদেশ, 107 ক্ষমতা, 113 রেফারেন্স, 114 রিভিউ, 115 রিভিশন, 122 বিধি, 132 মহিলা, 133 ভিআইপি, 135 এমপি, 139 হলফনামা, 144 উদ্ধার, 148 সময়, 151 সহজাত, 152 সংশোধন। আর 51 আদেশ, যে আদেশগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে 1 আদেশের পক্ষ, 4 আদেশে আর্জি, 5 আদেশের সমন, 6 আদেশে প্লেডিং, 7 আদেশে আর্জি, 8 আদেশের জবাব, 9 আদেশে হাজিরা, 10 আদেশের পক্ষদের পরীক্ষা, 11 আবিষ্কার, 12 স্বীকৃতি, 13 দলিল দাখিল, 18 পক্ষ, 14 বিচার্য বিষয়, 17 মুলতবি, 18 সাক্ষী, 20 রায়, 21 ডিগ্রি, 22 প্রতিনিধি, 23 আদেশে মোকদ্দমা প্রত্যাহার ও মীমাংসা, 32 নেক্সট ফ্রেন্ড, 33 নিঃস্ব, 35 ইন্টারপ্রেনার, 38 রায়ের গ্রেপ্তার পক্ষ, 39 অস্থায়ী স্থায়ী নিষেধাজ্ঞা, 40 রিসিভার, 41 মূল লিখিত আপিল, 42 আপিল লিখিত আপিল, 43 আপিল লিখিত আপিল, 44 নিঃস্ব ব্যক্তির আপিল, 45 আপিল বিভাগ আপিল, 46 রেফারেন্স, 47 রিভিউ। দেওয়ানি কার্যবিধি শেষ। এখন হচ্ছে দণ্ডবিধি 1908, এটা 511 ধারা আছে। এখানে যে মূল ধারাগুলো করতে হবে সেটা হচ্ছে যে 1 ধারার শিরোনাম, 2 ভেতরে, 3 বাইরে, 4 সম্প্রসারণ, 5 প্রাধান্য, 17 সরকার, 18 শূন্যতা, 19 জজ, 20 আদালত, 29 দলিল, 34 সাধারণ, 35 জ্ঞান যদি হয় ভিন্ন ভিন্ন, শাস্তি হবে ভিন্ন ভিন্ন। জ্ঞান যদি হয় 1, শাস্তি হবে 1।
37 শাস্তির সমতা, 40 অপরাধ, 41 বিশেষ আইন, 42 স্থানীয় আইন, 53 দণ্ড, 54 মৃত্যুদণ্ড, 55 যাবজ্জীবন, 55 রাষ্ট্রপতি, 57 মেয়াদ, 63 পরিমাণ, 64 অতিরিক্ত, 65 উভয়দণ্ড, 66 বর্ণনা, 67 অর্থদণ্ড, 68 সমাপ্ত, 70 6 বছর, 73 নির্জন, 74 নির্জন কারাবাসের সীমা, 50 টাকায় 2 মাস, 100 টাকায় 4 মাস, সর্বোচ্চ 6 মাস, বেশি হলে 6 মাস, 1 বছরে 1 মাস, 14 দিনে 14 দিন, 7 দিনে 7 দিন। 77 বিচারক, 82 নাবালক, 83 পোল্ট্রি, 40 পাগল, 85 মাতাল, 87 সম্মতি, 88 মঙ্গলার্থে, 89 অভিভাবক, 98 পাগল, 99 সীমা, 100 দেহ, 103 সম্পত্তি, 106 নিরপরাধ, 107 দুষ্কর্ম, 108 সহতা, 109 দুষ্কর্মের সহতার শাস্তি, 120 গোপনকরণ, 120 অপরাধমূলক ষড়যন্ত্র, 120 বি শাস্তি, 124 রাষ্ট্রদ্রোহী, 141 বেআইনি সমাবেশ, 142 বেআইনি সমাবেশের সদস্য, 143 6 মাস, 144 মারাত্মক অস্ত্র, 145 শাস্তি 2 বছর, 146 দাঙ্গা, 147 দাঙ্গার শাস্তি 2 বছর, 148 মারাত্মক অস্ত্র সহ শাস্তি 3 বছর, 149 সাধারণ উদ্দেশ্য, 159 মারামারি, 160 মারামারি শাস্তি 1 মাস, 161 সরকারি কর্মচারী, 191 মিথ্যা সাক্ষী, 193 শাস্তি মিথ্যা সাক্ষীর শাস্তি 7 বছর, 194 মৃত্যুদণ্ডের মিথ্যা সাক্ষী শাস্তি যাবজ্জীবন, 211 মিথ্যা অভিযোগ শাস্তি 7 বছর, 230 মুদ্রা, 231 মুদ্রা জালকরণ শাস্তি 7 বছর, 232 বাংলাদেশি মুদ্রা জালকরণ শাস্তি যাবজ্জীবন, 293 অশ্লীল বস্তু, 294 অশ্লীল সঙ্গীত প্রদর্শন, 299 অপরাধজনক নরহত্যা, 300 খুন উপাদান 4টি, ব্যতিক্রম 5টি, আর 299 অপরাধজনক নরহত্যা এটা হচ্ছে ব্যাখ্যা হচ্ছে 3টি, 302 301 অভিষ্ট ব্যক্তি, 302 খুনের শাস্তি, 303 যাবজ্জীবন ব্যক্তি কর্তৃক খুন, 304 অপরাধজনক নরহত্যা, 304 অবহেলা কারো মৃত্যু ঘটানো শাস্তি 5 বছর, 304 বি ব্যাপকভাবে গাড়ি চালানো, রাজপথে ব্যাপকভাবে গাড়ি চালানো একটা শাস্তি 3 বছর, 305 নাবালককে আত্মহত্যা সহায়তা করা, 306 আত্মহত্যা সহায়তা শাস্তি 10 বছর, 307 খুনের উদ্বেগ শাস্তি 10 বছর, 308 অপরাধজনক হত্যার শাস্তি লাগলে 7 বছর, না লাগলে 3 বছর, 307 হচ্ছে খুনের উদ্যোগ, 308 অপরাধজনক হত্যা, 309 আত্মহত্যার উদ্যোগ শাস্তি 1 বছর, 310 শাস্তি যাবজ্জীবন, 319 আঘাত, 320 গুরুতর আঘাত, 321 স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত, স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করা, 322 স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত, 323 স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের শাস্তি 1 বছর, 325 স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের শাস্তি 7 বছর, 326 মারাত্মক অস্ত্রের মাধ্যমে গুরুতর আঘাত শাস্তি যাবজ্জীবন অথবা 10 বছর, 324 মারাত্মক অস্ত্রের মাধ্যমে গুরুতর আঘাত আর শাস্তি 3 বছর, 326 200 উদ্দিয়ে ফেলা বা এসিড নিক্ষেপ করা শাস্তি মৃত্যুদণ্ড, 339 অবৈধ বাধা, 341 অবৈধ বাধার শাস্তি 1 মাস বা 500 টাকা জরিমানা, 340 অবৈধ অবরোধ, একটা হচ্ছে 339 অবৈধ বাধা আর 340 অবৈধ অবরোধ, 342 অবৈধ অবরোধের শাস্তি 1 বছর বা 1,000 টাকা জরিমানা, 349 বল প্রয়োগ, 350 অপরাধমূলক বল প্রয়োগ, 351 আক্রমণ, 352 আক্রমণের শাস্তি 3 মাস বা 500 টাকা জরিমানা, 353 সরকারি কর্মচারীকে বাধা শাস্তি 3 বছর, 359 অনুসরণ
বা অপহরণ। 360 বাংলাদেশে ধরন। 361 অভিভাবকের ধরন। 362 অপবাহন, যেটাকে ইংলিশে বলা হয় অ্যাবডাকশন। 363 মনুষ্যহরণের শাস্তি 7 বছর। 364 খুন করিবার উদ্দেশ্যে মনুষ্যহরণ, শাস্তি যাবজ্জীবন। 364 এ 10 বছরের কম বয়স্ক শিশুকে অপহরণ, শাস্তি যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড। 375 ধারা ধর্ষণ। 376 ধর্ষণের শাস্তি যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড। 377 অপ্রাকৃতিক কামনাবসা। 380 বাসগৃহশ্রী, শাস্তি 7 বছর। 381 প্রাণী কর্তৃক চুরি, শাস্তি 7 বছর। 382 চুরির উদ্দেশ্যে কারো মৃত্যু ঘটানো, শাস্তি 10 বছর। 383 ছিনতাই। 384 ছিনতাইয়ের শাস্তি 3 বছর। 385 চাঁদাবাজি। 300 শাস্তি হলো 5 বছর, এটা বিনাশ্রম। 385 চাঁদাবাজি, শাস্তি 5 বছর, বিনাশ্রম এটা। 390 সুতা। 391 ডাকাতি। আর 392 দোষীতার শাস্তি 10 বছর। 393 দোষীতার সংগঠন, শাস্তি 7 বছর। 394 দোষীতার সংগঠনকালে ইচ্ছাকৃতভাবে আঘাত দান করা, শাস্তি 7 বছর। 396 খুন সহকারে ডাকাতি, শাস্তি মৃত্যুদণ্ড। 399 ডাকাতির প্রস্তুতি, শাস্তি 10 বছর। 400-তে ডাকাত দলভুক্ত হইবার শাস্তি। 401 চোরদের দলভুক্ত হইবার শাস্তি, শাস্তি 3 বছর। 403 অপরাধমূলক বিষয় ভঙ্গ। 405 অপরাধমূলক বিষয় ভঙ্গের শাস্তি। 406 অপরাধমূলক বিষয় ভঙ্গের শাস্তি 3 বছর। 403 অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, শাস্তি 2 বছর। 405 অপরাধমূলক বিষয় ভঙ্গ। 406 অপরাধমূলক বিষয় ভঙ্গের শাস্তি 3 বছর। 407 বাহক কর্তৃক বা প্রাণী কর্তৃক অপরাধমূলক বিষয় ভঙ্গ। 408 প্রাণী কর্তৃক অপরাধমূলক বিষয় ভঙ্গ। 409 সরকারি কর্মচারী কর্তৃক অপরাধমূলক বিষয় ভঙ্গ, শাস্তি 7 বছর। 415 প্রতারণা। 416 অপরের ধারণপূর্বক প্রতারণা। 417 প্রতারণার শাস্তি 1 বছর। 419 অপরের ধারণপূর্বক প্রতারণা, শাস্তি 3 বছর। 420 প্রতারণার মাধ্যমে সম্পত্তি আত্মসাৎ, শাস্তি 7 বছর। 425 অনিষ্ট বা ক্ষতি। 426 অনিষ্টের শাস্তি 3 বছর 3 মাস। 425 অনিষ্ট বা ক্ষতি। 426 অনিষ্টের শাস্তি 3 মাস। 441 অপরাধমূলক অনধিকার প্রবেশ। 442 অনধিকার গৃহে প্রবেশ। 443 সংলগ্ন অনধিকার গৃহ প্রবেশ। 444 রাত্রিবেলা অনধিকার গৃহ প্রবেশ। 445 অপথে গৃহ প্রবেশ। অপথে গৃহ প্রবেশ 6 প্রকার। 446 শীত কাটিয়া গৃহ প্রবেশ। 447 অনধিকার গৃহ প্রবেশের শাস্তি 3 মাস বা 500 টাকা জরিমানা। 448 অনধিকার গৃহ প্রবেশ, শাস্তি 1 বছর বা 1,000 টাকা জরিমানা। 453 অপথে গৃহ প্রবেশের শাস্তি 2 বছর। 456 রাত্রিবেলায় গৃহ প্রবেশ, শাস্তি 3 বছর। 463 জালিয়াতি। 465 জালিয়াতির শাস্তি 2 বছর। 495 পূর্ববর্তী বিবাহ ভঙ্গ করা, শাস্তি 10 বছর। 497 বেবিচার, শাস্তি 5 বছর। 497 বেবিচার, শাস্তি 5 বছর। 499 মানহানি। 500 মানহানির শাস্তি 2 বছর। 503 অপরাধমূলক বিধি প্রদর্শন। 506 অপরাধমূলক বিধি প্রদর্শনের শাস্তি 1 বছর। 509 ইফটিজিং। 510 মাতাল, মানে শাস্তি 24 ঘন্টা বা 10 টাকা জরিমানা। 511 কোনো অপরাধ সংগঠন করার উদ্যোগ গ্রহণ করা। এটা শাস্তি যে অপরাধটা হবে সে অপরাধটা শাস্তি হবে। এই ধরনের বিশেষ। এবার তামাদি আইন 1908। তামাদি 1908 এটা 29টা ধারা আছে।
এক ধারা আছে শিরোনাম, 2 ধারা আছে সংজ্ঞা, 3 ধারা আছে খারিজ, মানে 3টি ক্ষেত্রে খারিজ করা হয়, 4 ধারা বন্ধের দিন খোলার দিন, 5 ধারা বিলম্ব পর্ব, 6 ধারা বৈধ অপরগতা, 7 ধারা বৈধ অপর ব্যক্তির প্রতিনিধি, 8 ধারা বিশেষ ব্যতিক্রম 2টি, 9 ধারা সময়ের অভিযান, 10 ধারা প্রতিনিধির বিরুদ্ধে মামলা, 11 ধারা বৈদেশিক চুক্তির উপর মামলা, তারপর হচ্ছে 14 ধারা ইফতের নিয়ে আদালত মামলা, আর 15 ধারা যে কার্যধারা স্থগিত থাকলে মামলা। এখানে একটা সূত্র আছে যে মৃত্যু প্রতারণার স্বীকৃতি সুদ, মৃত্যু প্রতারণার স্বীকৃতি সুদের ফলাফল, তাহলে 17 ধারা আছে মৃত্যুর ফলাফল, তারপর 18 ধারাতে আছে প্রতারণার ফলাফল, 19 ধারাতে আছে স্বীকৃতির ফলাফল, 20 ধারা আছে সুদের ফলাফল, 22 ধারা স্থলা বিষিক্ত, আর 24 ধারা আছে বিশেষ ক্ষতির কারণ, আর 25 ধারা আছে দলিলে উল্লিখিত সময়ের গণনা, 26 ধারা আছে শোকাধিকার, 27 ধারা আছে পার্শ্ববর্তী এলাকা, 28 ধারা আছে বিলুপ্ত এবং 29 ধারা আছে ব্যতিক্রম। তা আমাদের শেষ। এবার হচ্ছে সুনিষ্ঠ প্রতিকারের 1877, সুনিষ্ঠ প্রতিকারের 1857টা ধারা আছে। এই যে 1 ধারাতে আছে সংক্ষিপ্ত শিরোনাম, 3 ধারা আছে ব্যাখ্যা, অধিকার, কর্তব্য, বাধ্যবাধকতা, 5 ধারা যেভাবে সুনিষ্ঠ প্রতিকার প্রদান করা হয় 5 ভাবে, দখল, গ্রহণ, বন্টন, আদেশ, নিষেধ, ঘোষণা বা নির্ধারণের মাধ্যমে সুনিষ্ঠ প্রতিকার দেওয়া হয়। 6 ধারা নিরোধক প্রতিকার, 7 ধারা দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য সুনিষ্ঠ আইন প্রদান করে না। 8 ধারা নালিশ কর্তৃক স্থাপন সম্পত্তি দখল পুনরুদ্ধার, 10 ধারা বেআইনিভাবে বেদখলকৃত ব্যক্তির দখল পুনরুদ্ধার, 10 ধারা অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, 11 ধারা অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার ট্রাস্টি, 12 ধারা সুনিষ্ঠ প্রতিকার মন্দিরের ক্ষেত্র 4টি, যেমন চুক্তিটি জিম্মার মাপকাঠি না থাকলে, অপর্যাপ্ত এবং অনিশ্চয়তা। আর 13 ধারা চুক্তির আংশিক কার্য সম্পাদন, 14 ধারা চুক্তির অংশবিশেষ সুনিষ্ঠভাবে সম্পাদন, চুক্তির অংশবিশেষ কার্য সম্পাদন, 14 ধারা চুক্তির অংশবিশেষ সুনিষ্ঠভাবে সম্পাদন যেখানে অসংখ্য অংশ হয়েছে ছোট, 15 ধারা চুক্তির অসম্পাদিত অংশ বড়, 16 ধারা চুক্তির অংশবিশেষ স্বতন্ত্র হলে, 17 ধারা 14, 15, 16 ধারা ব্যতীত চুক্তির সম্পাদন সম্ভব নয়, 18 ধারা স্টেবল, 4টি ক্ষেত্রে স্টেবল বাস্তবায়িত হয়, 19 ধারা ক্ষতিপূরণের আদেশ দেওয়ার ক্ষমতা, 21 ধারা সুনিষ্ঠ প্রতিকার আইনের যে চুক্তিগুলো হয় সে নাম মঞ্জুরের ক্ষেত্রসমূহ 8টি, 22 ধারা সুনিষ্ঠ প্রতিকার আইন যে প্রতিকার প্রদান করা যায়, 21 এ ধারা অবলম্বনযোগ্য চুক্তি, 23 ধারা যে সকল ব্যক্তি সুনিষ্ঠ প্রতিকার পাইতে পারে, 24 ধারা চুক্তির সুনিষ্ঠ কার্য সম্পাদন 4 ব্যক্তির পক্ষে করা যায় না, 25 ধারা বিক্রয় ব্যয়ের অবদান চুক্তির ক্ষেত্রে 3টি, 28 ধারা যে সকল ব্যক্তি সুনিষ্ঠ প্রতিকার পেতে পারে না 3টি, প্রতিদান অপর্যাপ্ত, প্রতারণা ও ভুল তথ্য, 29 ধারা সুনিষ্ঠ কার্য সম্পাদন বন্ধ করে মোকদ্দমা করা যায় না, 31 ধারা দলিল সংশোধন 3টি, 35 ধারা চুক্তি বাতিল 3টি, 39 ধারা দলিল বাতিল 3টি, 40 ধারা আংশিক দলিল বাতিল, 40 ধারা আংশিক দলিল বাতিল, 41 ধারা দলিল নাকচের জন্য ক্ষতিপূরণ দাবি করতে পারে, 42 ধারা ঘোষণামূলক প্রতিকারের ফলাফল, ঘোষণামূলক প্রতিকারের ফলাফল, ঘোষণামূলক মামলা করা হয় 2টি ক্ষেত্রে, একটা হচ্ছে পদবি এবং একটা হচ্ছে পদবি আর একটা হচ্ছে সম্পত্তি। 43 ধারা ঘোষণামূলক ডিগ্রির ফলাফল, 40 ধারা রিসিভার নিয়োগ 2টি ক্ষেত্রে রিসিভার নিয়োগ করা হয়, ডিগ্রি জারি ও সম্পত্তি সংরক্ষণ, 52 ধারা নিরোধক প্রতিকার 2টি, অস্থায়ী ও চিরস্থায়ী, 53 ধারা স্থায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা, 16 ধারা স্থায়ী নিষেধাজ্ঞা 5টি ক্ষেত্রে,
55 ধারা আদেশমূলক ও বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। 56 ধারা আদালত আদেশ দিতে অস্বীকৃতি জানাতে পারে। 11টি ক্ষেত্রে। 57 ধারা নীতিবাচক চুক্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞা। দি প্রফেশনাল লিগ্যাল অ্যান্ড বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস, এখানে 46টা আদেশ আছে, মানে রুল অর্ডার। 46 আদেশটা মনে রাখার মানে যেগুলো সহজভাবে মনে রাখা যায় সেটা হলো রাখার সহজ কৌশল হচ্ছে যে এখানে 1 নম্বর আদেশে আছে শিরোনাম, 2 নম্বর আদেশে আছে সংজ্ঞা, 3 অধিকার, 4 মেয়াদ, 5 গঠন, 6 সভাপতি, 6 সেক্রেটারি, 8 নির্বাচন, 10 কার্যক্রম, 11 কমিটি, 12 সমতা, 13 তহবিল, 19 জজ কোর্ট, 21 হাইকোর্ট, 22 চাঁদা, 23 জ্যেষ্ঠতা, 25 হাইকোর্ট, 26 শুনানি, 27 যোগ্যতা, 28 মহিলা, 31 স্থগিত, 32 শাস্তি, 33 ট্রাইব্যুনাল, 34 অভিযোগ, 36 আপিল, 39 বার অ্যাসোসিয়েশন, 40 বিধি, 41 টাউন। তাহলে বার কাউন্সিল এটা শেষ। এবার হচ্ছে সাক্ষ্য আইন। সাক্ষ্য আইন 1872, সাক্ষ্য আইন 1872-এ 167টা ধারা আছে। এগুলো মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে 1 ধারা শিরোনাম, 3 সংজ্ঞা, 4 অনুমান করিতে পারে, 5 বিচার্য বিষয়, 17 স্বীকৃতির সংজ্ঞা, তারপর হচ্ছে 24 ধারা প্রলোভন বিধি প্রদর্শন, 25 ধারা পুলিশ অফিসার, 26 ধারা আসামি হেফাজত, 27 ধারা প্রাপ্ত তথ্য, 28 ধারা অপসারণ, 29 ধারা গোপনীয়তার অজুহাত, 32 ধারা মৃত বা নিখোঁজ, 33 ধারা সততা, 40 ধারা দ্বিতীয় মামলা, 41 প্রবট, 45 বিশেষজ্ঞ, 46 ধারা বিশেষজ্ঞর অভিমত, 47 ধারা হস্তান্তর, 52-তে দেওয়ানি মামলা, 53-তে ফৌজদারি মামলা, 54 ধারা চরিত্র, 55 ধারা ক্ষতিপূরণ, 56 থেকে 57 জুডিশিয়াল নোটিশ, 58 ধারা স্বীকৃতির বিষয়, 59 ধারা ঘটনা প্রমাণ, 60 ধারা প্রত্যক্ষ, 61 ধারা দলিল, 62 ধারা প্রাথমিক সাক্ষ্য, 63 ধারা মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য, 64 ধারা দলিল প্রমাণ করা যায় দুইভাবে, 65 ধারা মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে, 74 ধারা সরকারি দলিল, 75 ধারা বেসরকারি দলিল, 76 ধারা প্রত্যায়িত অনুলিপি, 77 ধারা প্রত্যায়িত অনুলিপি উপস্থাপন, 85 ধারা আম মুক্তানামা, 90 ধারা 30 বছর, 93 ধারা ব্যর্থবোধক, 99 ধারা দলিলের শর্তাবলী, 100 ধারা সংরক্ষণ, 101 বার্ডেন অফ প্রুফ প্রমাণের দায়ভার, 102 যার উপর ন্যস্ত থাকে, মানে কোনো ঘটনা যার উপর ন্যস্ত থাকে, 103 নির্দিষ্ট ঘটনা, 105 ব্যতিক্রম ঘটনা প্রমাণ করা, 106 যার অবগতিতে থাকে, 107 30 বছর, 108 7 বছর, 110 মালিকানা, 111 লেনদেন, 112 বিবাহ চূড়ান্ত প্রমাণ, 114 আদালত, 115 স্থপল, 116 স্থাবর সম্পত্তি ও ভাড়াটিয়া, 118 সাক্ষ্য দিতে পারে, 119 বধির সাক্ষ্য, 120 স্বামী স্ত্রী, 121 জজ বা ম্যাজিস্ট্রেট, 122 বাতরা, 126 পেশা সম্পৃক্ত বাতরা, 127 দোভাষী, 132 অভিযুক্ত, 133 দুষ্কর্মের সহযোগী, 134 সাক্ষীর যোগ্যতা, 137 জবানবন্দি জেরা পূর্ণ জবানবন্দি, 141 ইঙ্গিতবাহী প্রশ্ন, 142 ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, 143 যখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে, 145 জেরা করা যাবে, 149 যুক্তিসম্মত, 150 কারণ ব্যতীত, 151 অশ্লীল, 152 অপমান, 154 বৈরী সাক্ষী, 155 হরণ, 157 বিশ্বাসযোগ্যতা হরণ, 159 পুনর্জীবিত রিপ্লেসমেন্ট। ফৌজদারি কার্যবিধি 1898, এটা হচ্ছে 1 ধারায় আওতা আরম্ভ, 4 ধারায় সংজ্ঞা, 6 ধারা শ্রেণী বিভাগ, 7 ধারা ধারা বিভাগ, 9 ধারা ধারা স্তর,
10 ধারা ডিভিশন ম্যাজিস্ট্রেট, 11 ধারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 12 ধারা বিশেষ ম্যাজিস্ট্রেট, 18 ধারা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, 21 ধারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, 41 ধারা দারা জজ ও হাইকোর্ট বিভাগের ক্ষমতা, 54, 55, 59 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, 16 ধারা 9টি, 55 ধারায় 3টি, আর 59 ধারায় জামিনযোগ্য ঘোষিত ও চিহ্নিত নিরাপদ ব্যক্তি 3টি ধারায় গ্রেপ্তার করতে পারে। ম্যাজিস্ট্রেট অপরাধ মামলা নেবে 3টি ক্ষেত্রে নালিশি পুলিশি দেখিয়া শুনিয়া। আদালত আসামিকে হাজির করবে 3টি ক্ষেত্রে সমন বলিয়া গ্রেপ্তার। সমন জারি করতে পারে 3টি ক্ষেত্রে ব্যক্তি পুলিশি এবং পুলিশি। জবানবন্দি সার্বক্ষণিক স্বাক্ষর, 200 ধারা জবানবন্দি, 201 ফেরত, 202 তদন্ত, 203 খারিজ, 204 ওয়ারেন্ট, 205 হাজারিকে অব্যাহতি, 241 এ অব্যাহতি, 242 চার্জ গঠন, 243 দোষ স্বীকার, 244 বিচার, 245 দণ্ড বা খালাস, 247 অনুপস্থিতিতে, 248 প্রত্যাহার, 249 মুক্তি, 250 মিথ্যা তুচ্ছ, 260 সংযুক্ত বিচার, 412 দোষ স্বীকার আপিল নাই, 413 উচ্চ মামলার আপিল নাই, 414 সংযুক্ত বিচার আপিল নাই, 418 দুটি ক্ষেত্রে আপিল করা যায় আইনগত ও তথ্যগত, 342 আদালত 3টি প্রশ্ন করবে, আপোষ নিষ্পত্তি করতে পারে, আপোষ নিষ্পত্তি করতে পারে। এই বিষয়টা হচ্ছে যে এখন যে ফৌজদারি কার্যবিধি 1898, এটা হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধি পড়ার আগে দুটি বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে ফৌজদারি মামলা কয় প্রকার। ফৌজদারি মামলা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে জিআর মামলা আর একটা হচ্ছে সিআর মামলা। এই জিআর মামলা এবং সিআর মামলা অর্থাৎ প্রি ট্রায়াল, ট্রায়াল এবং পোস্ট ট্রায়াল। এই জিআর মামলা এবং সিআর মামলা, এই জিআর মামলা হয়েছে জিআর মামলা যেগুলো আমলযোগ্য মামলা, অর্থাৎ যেগুলো মারাত্মক মামলা সেগুলোকে বলা হয় জিআর মামলা। আর সিআর মামলা হচ্ছে যেগুলো মারাত্মক মামলা নয় সেগুলো হচ্ছে সিআর মামলা। আরেকটা বিষয় হচ্ছে যে জামিনযোগ্য এবং জামিন অযোগ্য। একটা হচ্ছে আপোষযোগ্য এবং আপোষ অযোগ্য। তাহলে জামিনযোগ্য এবং জামিন অযোগ্য এবং আপোষযোগ্য এবং আপোষ অযোগ্য, অর্থাৎ মীমাংসাযোগ্য এবং মীমাংসা অযোগ্য। যদি আমরা মনে রাখতে পারি যে ফৌজদারি কার্যবিধি মামলা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে যে পুলিশের কাছে একটা মামলা হয়, এটা জিআর মামলা, আর একটা মামলা হচ্ছে কোর্টে, যেটাকে সিআর মামলা বলা হয়, অর্থাৎ কমপ্লেইন রেজিস্টার। আর জিআর মামলা হচ্ছে জেনারেল রেজিস্টার। এই 2 মামলায় এই মামলা করার পর, অর্থাৎ একটা সিআর মামলা বা জিআর মামলা করার পর এই মামলাটা তদন্ত করা হয়। আর যদি কোর্টে করা হয় মামলা, সিআর মামলা, তাহলে এটা কি করতে হয়, এটা হলো তখন কোর্ট সমন পাঠায় বা কোর্টে কি করে যে মামলাটা আমলে নিয়ে আসামিকে সমন দেয়, এবং সমন দিয়ে যে আসামি যদি উপস্থিত না থাকে তখন সেই আসামিকে গ্রেপ্তার বা WA যেটাকে বলা হয়, WA পাঠায়, WB। যদি মামলার 3টে স্তর আছে, সেটা হচ্ছে যে প্রি ট্রায়াল, ট্রায়াল এবং পোস্ট ট্রায়াল। অর্থাৎ প্রি ট্রায়ালের আগে প্রতিটা মামলা প্রি ট্রায়াল হওয়ার, প্রি ট্রায়াল যে স্টেপগুলো আছে সেটা হচ্ছে যে মামলা আমলে যদি আদালত গ্রহণ করার পর সেটা কি করে তদন্ত করার জন্য পাঠায়, এবং যদি তদন্ত রিপোর্ট পাওয়ার পর যদি দেখা যায় মামলাটা চলার যোগ্য, তখন এটা কি ট্রায়াল পাঠায়, অর্থাৎ বিচার তখন এই মামলাটা বিচার প্রক্রিয়া শুরু হয়। তা বিচার প্রক্রিয়া শুরু করার পর রায় পর্যন্ত, অর্থাৎ মামলাটা সাক্ষী গ্রহণ, তারপর মামলাটা রায় দেওয়া পর্যন্ত কি হয়, ট্রায়াল স্টেজে থাকে, অর্থাৎ বিচারিক প্রক্রিয়া থাকে। বিচারিক প্রক্রিয়া হওয়ার পর যখন রায় হয়, তখন রায়ের বিরুদ্ধে আমরা আপিল অথবা রিভিশন করি, তখন একটা পোস্ট ট্রায়াল হয়ে যায়, তখন আমরা হয়েছে পোস্ট ট্রায়াল। আর যদি প্রি ট্রায়ালের অবস্থায় বা যদি দেখা যায় যে প্রি ট্রায়াল অবস্থা বা ট্রায়াল অবস্থা, অর্থাৎ বিচারিক পর্যায়ে যদি দেখা যায় যে মামলাটা চলার কোনো মানে প্রি ট্রায়াল অবস্থায়, অর্থাৎ প্রি ট্রায়াল অবস্থায় যদি দেখা যায় মামলাটা চলবে না, তখন মামলাটা কি হবে, খারিজ হয়ে যায়। আর তখন আসামি কি পায়, অব্যাহতি
241 এ ধারা অনুযায়ী পাই হলো অব্যাহতি। আর যদি ট্রায়াল অবস্থায় মামলাটা যদি খারিজ হয়ে যায় সেক্ষেত্রে কি হয়, তখন মামলাটা খালাস হয়ে যায়। 245 ধারা অনুযায়ী তখন এটা খালাস হয়ে যায়। যদি আমরা যদি জানি যে এই ফৌজদারি কার্যবিধি যে মামলা 2 প্রকার এবং অপরাধ 2 প্রকার, একটা হচ্ছে যে আমলযোগ্য অপরাধ, একটা হচ্ছে আমল অযোগ্য অপরাধ। তারপর হচ্ছে জামিনের দিক দিয়ে যে অপরাধ 2 প্রকার, একটা জামিনযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধ। তারপর মীমাংসার দিক দিয়ে যদি আমরা দেখি যে মীমাংসাযোগ্য এবং মীমাংসা অযোগ্য অপরাধ, আমরা এগুলো পাবো ফৌজদারি কার্যবিধি 2য় কলামের 3 নম্বর কলমে আমরা এগুলো দেখবো যে কোনটা আমলযোগ্য এবং কোনটা আমল অযোগ্য। আর 5 নম্বর কলমে দেখবো কোনটা মীমাংসাযোগ্য এবং কোনটা মীমাংসাযোগ্য নয়। তাহলে আমরা যদি ফৌজদারি কার্যবিধি তফসিল দেখি তাহলে এই বিষয়গুলো আমাদের মধ্যে থাকবে। আর এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে এই বিষয়গুলোর মধ্যে আপিল, রিভিশন, তারপর হচ্ছে অব্যাহতি, খালাস, কোনটা আমলযোগ্য কোনটা আমলযোগ্য নয়, পুলিশ কখন গ্রেপ্তার করতে পারে কখন গ্রেপ্তার করতে পারে না, এই বিষয়গুলো কিন্তু 116 ধারা যেমন আমলযোগ্য অপরাধ পুলিশ গ্রেপ্তার করতে পারে, 16 ধারায় গ্রেপ্তার করতে পারে 9টি ক্ষেত্রে, 55 ধারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তার করতে পারে 2টি ক্ষেত্রে, তখন এই বিষয়গুলো আমাদের মধ্যে দিয়ে চলে আসবে। এখন মোট কথা হচ্ছে যে 7টা আইনে প্রায় 1500 থেকে 1800 মতো ধারা আছে এবং একেবারে রিয়েল ধারা আমার সেকশন আছে। পাশাপাশি এগুলো অসংখ্য উপধারা আছে, উপধারা, আদেশের আবার অনেক বিধি আছে। দেখা যাচ্ছে 3000 3500 জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। তো সংক্ষিপ্তভাবে আমাদের মনে রাখার জন্য যে একটা পদ্ধতি হচ্ছে যে আপনি যদি কোনো একটা ধারা, যেমন এক ধারায় শিরোনাম, এটা একটা কমন একটা বিষয়, এই কমন বিষয়টা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে তার মানে এক ধারা কি বলা আছে যে এটা সম্পূর্ণ বাংলাদেশে এটা কি হবে, সম্পূর্ণ বাংলাদেশে এটাকে বাস্তবায়ন করা হবে বা সম্পূর্ণ বাংলাদেশে এটা পরিচালিত হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যেমন ধরেন এটা একটা বিষয় আছে যে জবানবন্দি, তাহলে 200 ধারা ফৌজদারি কার্যবিধি 200 ধারা জবানবন্দি বলা আছে। এখন এই জবানবন্দি আপনি কীভাবে দেবেন, মানে জবানবন্দি কে দেয়? জবানবন্দি হচ্ছে ফুরিয়ে দিই, অর্থাৎ বাদীপক্ষ কী করে জবানবন্দি নেয়, কে নেয়, এটা নেয় হচ্ছে আদালত। তাহলে আমরা 200 জবানবন্দিটা মনে রাখলাম। এখন জবানবন্দি পছন্দ হওয়ার পর যদি আদালত মনে করে যে এই জবানবন্দিটা গ্রহণযোগ্য নয় বা এই জবানবন্দিটার মধ্যে একটু সমস্যা আছে, তখন এই জবানবন্দি কী করতে হবে, এই কেসটা আমাদের কী করে ফেরত দেয়। তো 200 আপনি মনে রাখবেন 201-এ ফেরত, আর 200-তে মনে রাখবেন জবানবন্দি, মানে অর্থাৎ একটা ধারা একটা ওয়ার্ড আপনি মনে রাখেন, একটা ধারার একটা ওয়ার্ড আপনি মনে রাখেন, তাহলে দেখবেন একটা ধারা যদি একটা ওয়ার্ড যদি আপনার মনে থাকে তাহলে আপনার পুরো ধারা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ বিষয় আপনি জানতে পারবেন। যেমন ধরেন সাক্ষ্য আইন 1872 একটা বলা আছে যে 45 ধারাতে বলা আছে বিশেষজ্ঞ। তাহলে একটা মেয়েকে যখন রেপ করা হয় বা একটা ভিকটিম যখন রেপিং মানে অর্থাৎ যখন সে ধর্ষণের শিকার হয়, তাহলে এইটা কিন্তু আপনি শনাক্ত করতে পারবেন না। তখন এটা শনাক্ত করার জন্য একজন অভিজ্ঞ অর্থাৎ বিশেষজ্ঞের মতামত দরকার। সেই বিশেষজ্ঞের মতামতটা বিশেষজ্ঞকে এখানে বিশেষজ্ঞ হচ্ছে ডাক্তার। তারপর এখন কোন বিষের কারণে কোন লোকটা মারা গেছে এবং কীভাবে মারা গেছে এই বিষটাকে শনাক্ত করবে কে? বিশেষজ্ঞ। তাহলে এই 45 ধারাতে আপনি মনে রাখলেন যে বিশেষজ্ঞ। তাহলে 45 ধারা যদি আপনি একটা বিষয় মনে রাখেন যে বিশেষজ্ঞ সাক্ষ্য আইনে, তাহলে দেখবেন যে আপনার পুরো বিষয়টা আপনার মনে থাকবে। তারপর যেমন দেওয়ানি কার্যবিধি 1908 26 ধারা আছে, 26 ধারাতে লেখা আছে আর্জি। তাহলে আপনি আর্জির বিষয়টা মনে রাখছেন, আর্জির বিষয়টা আপনি মনে রাখছেন যে আর্জিটা কী জিনিস। তাহলে এখন আর্জি মানে অর্থাৎ আর্জি করবে কেনা, আর্জি করবে নিশ্চয়ই ফরিয়ে বাদী। আপনি একটা বিষয় আদালতকে বলতেছেন যে আদালত আমি এই বিষয় নিয়ে মামলা করতেছেন, তো মামলা কি বিষয় নিয়ে করতেছেন যে সেটা যখন আপনি লিপিবদ্ধ করবেন তখন সেটা হবে আর্জি। তো যখন আপনি মনে রাখবেন যে দেওয়ানি কার্যবিধি 26 ধারাতে আর্জি আছে, তাহলে আর্জি একটা ওয়ার্ড আপনি মনে রাখছেন, একটা ধারার একটা ওয়ার্ড মনে রাখছেন, তাহলে একটা ওয়ার্ডে আপনাকে পুরো সেকশনটা সম্পর্কে অর্থাৎ পুরো ধারাটা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ চিত্র দেখা দিচ্ছে। তাহলে আপনি 7টা আইন তো অসংখ্য উপধারা, আদেশ, বিধি আছে, তাহলে আপনি তো এভাবে মনে রাখতে পারেন। তাহলে আপনাকে সহজ কৌশলে মনে রাখতে হবে কোনটা, খালি জাস্ট একটা ওয়ার্ড, একটা ধারার একটা ওয়ার্ড মনে রাখেন। যদি একটা ধারার একটা ওয়ার্ড যদি মনে রাখতে পারেন তাহলে আপনার ওটা কী হবে,
অটোমেটিক করে মেমোরাইজ হবে যে এই ধারাতে 26 ধারাতে আরজি সম্পর্কে বলা আছে। তারপর এখানে একটা দেখেন যে তামাদি আইন 1908 একটা বিষয় আছে। তামাদি আইন 1908 খারিজ, 3 ধারাতে আছে খারিজ। তার মানে আপনি নির্দিষ্ট সময় পরে যদি আপনি যদি কোনো মামলা করতে যান তাহলে এটা কী হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। তাহলে আপনি 3 ধারা মানে জানতেছেন খারিজ, কিন্তু এই খারিজটা বাস্তবায়িত হবে কখন? যদি আপনি মামলা করতে মানে আপনার নির্দিষ্ট সময় একটা দেওয়া ছিল, একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময়ের পরে যদি আপনি মামলা করতে চান, যদি বিবাদী পক্ষ নাও বলে তবু মামলাটা কী হবে? আবার সেটাকে খারিজ করে দেবে। এটা হচ্ছে মূল বিষয়। তারপরে এইরকম একটা করে বিষয়, একটা পয়েন্ট মনে রাখেন, হিন্টস একটা মনে রাখেন, তাহলে দেখবেন যে পুরো ধারা সম্পর্কে আপনার একটা পূর্ণাঙ্গ ধারণা সৃষ্টি হবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।